আজকের পড়ালেখার মূল উদ্দেশ্য কি, যে মিতব্যয়ী ফরমাইশের ফর্মুলা এর বইয়ে এরকম ফর্মুলা আছে নাকি? ইও শিখছি, একটা হলো মোট ফরমাইশটা শিখছি, একটা হলো কি মোট বহন করা শিখছি। ফর্মুলাটা কেন এরকম হলো এটা আমরা লজিকটা বুঝবো নাকি? আমাদের কেন 1 বছরই লাগলো, কেন 1 মাস বা 10 দিন 15 দিন হলো না? কারণটা দেখ, আমরা ফিনান্স প্রথম পত্রের অধ্যায় 5 স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়নের মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? মিতব্যয়ী মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ, এটাকে ইংলিশে বলা হয় কি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আচ্ছা, প্রথমে আসো এই ইওকে জিনিসটা কি সেটা নিয়ে একটা আলোচনা করি প্রথমে, ঠিক আছে? এই অতই বলো, মিতব্যয়ী বলতে কি বুঝেন? মিতব্যয়ী মানে হলো সর্বনিম্ন, কি বললাম? আচ্ছা, এক কথা হলো যে তুমি কি বললাম, কমও না বেশিও না, তার মানে কি আমরা যদি এভাবে বলতে পারি পরিমিত নাকি, যদি এভাবে বলি পরিমিত বলতে পারি, অথবা বলতে পারি কি নিম্ন, মানে ফরমাইশ যে পরিমাণ করব তার ব্যয়টা কি হবে, নিম্ন হবে, মানে কম হবে, এক কথা কি হবে, কম। এবার যদি মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ, ফরমাইশ মানে কি বুঝি, ফরমাইশের ইংলিশ শব্দ হলো কি অর্ডার, মানে কি আমি কোনো কিছু কিনবো তার জন্য কি করা, অর্ডার করা, কতগুলা করবো অর্ডার, এইটার পরিমাণ নির্ণয় কেন বলি কি মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। এরা সংজ্ঞাটা কিভাবে লিখতে পারি আমরা, দেখো, যে পরিমাণ পণ্যদ্রব্য ফরমাইশ, যে পরিমাণ পণ্যদ্রব্য একসাথে ক্রয়ের ফরমাইশ প্রদান করলে ব্যয় কি হবে, ব্যয় সর্বনিম্ন হবে, তাকে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ বলে। দেখো তো এখানে আমরা তাহলে কি কি বললাম, যে যে পরিমাণ পণ্যদ্রব্য, তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ পণ্যদ্রব্য কি করবো আমরা একসাথে কি করব, ক্রয়ের ফরমাইশ, মানে ক্রয় করার জন্য কি করবো, আগ্রহ প্রকাশ করব, ওই পরিমাণ আগ্রহ প্রকাশ করলে আমাদের ব্যয়টা কি হবে, সর্বনিম্ন হবে, ওই পরিমাণটাকে আমরা কি বলি, মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। এতটুকু কথা কি ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এবার আসুন মিতব্যয়ী ফরমাইশের এই যে ব্যয়টা, এই যে আমরা বললাম না ব্যয়টা সর্বনিম্ন হবে, এই ব্যয়টা ডিপেন্ড করে কয়টা জিনিসের উপর বলতে পারবো? হ্যাঁ, দুইটা জিনিস, ঠিক আছে, কিন্তু মেইনলি আমাদের দেখো তিনটা পার্ট চিন্তা করতে পারি। এক হলো কি পণ্য আমাদের ক্রয় করতে হবে না, পণ্য ক্রয়ের জন্য আমাদের একটা ব্যয় হবে। আচ্ছা, ভালো কথা। তারপরে এই পণ্যটা আমাদের কি করা লাগবে, ফরমাইশ দেওয়া লাগবে, তাহলে ফরমাইশের জন্য কি হবে, একটা ব্যয় হবে। আর এই ফরমাইশ দেওয়ার পর পণ্যগুলো যখন আমার কাছে আসবে, আসার পরে বিক্রয় করা পর্যন্ত ব্যয় হবে। এই বিক্রয় করা পর্যন্ত ব্যয়কে আমরা বলি কি বহন খরচ, কি বলি, বহন খরচ। তার মানে এই তিনটা ব্যয় আমাদের হবে, আর এই তিনটা ব্যয়ের একসাথে যোগ বিয়োগ করে যখন আমাদের ব্যয়টা কি হবে, সর্বনিম্ন হবে যে স্তরে, সেই স্তরটাকে আমরা কি বলবো, মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। এইবার খেয়াল করো, আমাদের মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ যাওয়ার আগে আমরা এই তিনটা পার্ট নিয়ে একটু আলোচনা করি, তারপরে ফর্মুলা আলোচনা করব। প্রথমে খেয়াল করো, এই যে মিতব্যয়ী ফরমাইশ যদি আমি বের করতে চাই, তাহলে আমার কিছু কন্ডিশন ফিক্সড রাখতে হবে। কি করতে হবে, ফিক্সড। কিরকম, যেমন এই যে পণ্যের ক্রয় মূল্য, পণ্যের ক্রয় মূল্য, পণ্যের ক্রয় মূল্য একক প্রতি কি থাকবে, স্থির থাকবে। স্থির মানে কি একই থাকবে, স্থির
মানে আমি যদি একটা পণ্য 5 টাকায় কিনি তাহলে 5 টাকা 1000 পণ্য কিনলে 5 টাকা করে প্রতি এককের মূল্য থাকবে। কথা বুঝতে পারছেন? অন্যথায় আমরা মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ বের করতে পারবো না। আরেকটা কথা বুঝো, মিতব্যয়ী ফরমাইশ কেন বের করা প্রয়োজন বলতে পারবো? কারণ একটা প্রতিষ্ঠান কি নিয়ে কাজ করে? উৎপাদনমুখী প্রতিষ্ঠান কি নিয়ে কাজ করে? অথবা ক্রয়বিক্রয়ী প্রতিষ্ঠান কি নিয়ে কাজ করে? পণ্য নিয়ে কাজ করে। এখন সে যদি পণ্যে যদি ব্যয় না কমাইতে পারে তাহলে তার লাভ বেশি বাড়াইতে পারবে? লাভ বাড়াইতে হবে না। যদি পণ্যের ব্যয় সে কম রাখতে পারে তাহলে কি করতে হবে? ব্যয় যদি ব্যয় কম হয় তাহলে লাভও বেশি হবে এবং কম মূল্যে সেল করতে পারলে কি বিক্রয়ের পরিমাণও কি হবে? বেশি হবে। কথা বুঝতে পারছি? এখন খেয়াল করো, তাহলে এখানে আমি বললাম কি পণ্যের একক প্রতি ব্যয় কি হবে? স্থির থাকবে। এবার আসো ফরমাইশ ব্যয় বলতে কি বুঝি? ফরমাইশ ব্যয় বলতে আমরা বুঝি আমরা যে পণ্য পণ্য ক্রয়াদেশ থেকে শুরু করে পণ্য গুদাম পর্যন্ত পৌঁছাতে যে খরচ হয় তাকে ফরমায়েশ ব্যয় বলে। এখন ফরমাইশ ব্যয় জিনিসটা কি? যে আমি যেমন অর্ডার দিই, ধরো আমি চিন্তা করো, ধরো আমি তোমাদের যে কলেজে যে যে ফার্নিচার যে আছে, চেয়ার টেবিল আছে না, এগুলা কিন্তু অর্ডার দেওয়া হয়। মানে কি করে? দরপত্র দেওয়া হয় যে ভাই আমরা এতগুলা চেয়ার বানাবো, কে কে চেয়ার বানাই দিবা তারা আসো। তাহলে কি করা লাগে? বিজ্ঞপ্তি দেওয়া লাগে না? দেওয়া লাগে না? বিজ্ঞপ্তি দিতে কি টাকা লাগে না লাগে না? টাকা লাগে। তারপরে দেখো ফরমাইশ আমরা প্রদান করি। এখন ফরমাইশ প্রদানের জন্য কিছু ব্যয় হয়, যেমন আমরা কি করি? নমুনা সংগ্রহ করি। মানে এই ব্যয়গুলো এরকম হয়, নমুনা সংগ্রহের ব্যয়। তারপরে যে চিন্তা করি নমুনা সংগ্রহ করলাম, ভালো কথা, এরপরে আমরা কি করবো? অর্ডার দিব, ফরমাইশ দিব। এই ফরমাইশ গুলো কারা দেয়? উৎপাদনমুখী প্রতিষ্ঠানের ক্রয় বিভাগ দেখে দেয়। ক্রয় বিভাগ পণ্য ক্রয়ের অর্ডার দেয়। তাহলে ক্রয় বিভাগের খরচ, ক্রয় বিভাগের বেতন, সম্মানী, এগুলি লাগে না লাগে না? তো এক কথা হলো যে ইত্যাদি আমাদের একটা পণ্য কি করব? ক্রয় আদেশ থেকে শুরু করে আমাদের গুদাম পর্যন্ত পৌঁছানোর জন্য গুদাম পর্যন্ত আসছে এই পর্যন্ত যে ব্যয় হবে এটাকে আমরা কি বলি? ফরমাইশ ব্যয়। আর এই ফরমাইশ ব্যয়টা কি হবে? একক প্রতি স্থির হবে। কি হবে? ফরমাইশ ব্যয় একক প্রতি স্থির হবে। মানে এই ব্যয়টা আমাদের কি হতে হবে? একক প্রতি স্থির হতে হবে। এবার আসো বহন খরচ কাকে বলে? বহন খরচ বলতে পারবো? বহন খরচ জিনিসটা কি? প্রতিষ্ঠান বহন করে, যে কথা সত্য ঠিক আছে, বহন করে, কিন্তু জিনিসটা কি? এই যে গুদামে গুদাম খরচ উৎপাদন এবং বিক্রয় বাবদ যে খরচ করা হয় তাকে বহন খরচ। মানে আমি এই যে প্রোডাক্ট, আমাদের যে পণ্যগুলো কি গুদামে আসছে, গুদাম থেকে শুরু করে সেটা বিক্রি করা পর্যন্ত যত টাকা ব্যয় করব সেই ব্যয়টাকে আমরা কি বলি? বহন খরচ। এখন এই বহন খরচের কন্ডিশনটা কি হবে? এই বহন খরচটা আমাদের কি হবে? একক প্রতি স্থির হবে। মানে আমরা যখন আমরা ম্যাথ গুলা করবো, কন্ডিশন গুলা করবো, তখন এই জিনিসগুলো আমাদের স্থির না থাকলে ইউকিউর কনসেপ্ট আমরা বের করতে পারবো না। তাহলে এখানে আমাদের বহন খরচ একক প্রতি কি হবে? স্থির হবে। এতটুকু কথা বুঝতে পারছেন? এবার আসো এই যে আমাদের যে পণ্যের যে ব্যয়, এখানে আমাদের ব্যয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হলো পণ্যের একক। কারণ আমার ব্যয় দিয়ে কোনো কাজ হবে না। কারণ আমি যে পণ্যগুলো উৎপাদন করবো তার ব্যয়ের উপর ডিপেন্ড করবো না। আমরা কি পরিমাণ জানতে চাইতেছি না? তাহলে পরিমাণ মানে কি? একক। পরিমাণ মানে কি? কত ইউনিট পণ্য আমার লাগবে, ঠিক না? তাহলে এখানে পণ্য কি লাগবে? পণ্যের একক লাগবে। কি লাগবে? এখন দেখো যেহেতু আমি একটা প্রতিষ্ঠান চালাই, তাহলে আমার একটা প্রতিষ্ঠানে কতগুলো পণ্য লাগবে সেটা কি আমি জানি না?
জানি। এবার আসো, এই পণ্যের যে পরিমাণটা, এই যে পণ্যের যে একক, এই পণ্যের এককটা আমাদের হইতে হবে কি বার্ষিক। কি হইতে হবে? মানে এই পণ্যের যে এককের যে চাহিদা, এটা কি হতে হবে? বার্ষিক চাহিদা হইতে হবে। কি হইতে হবে? মানে এক বছরে কতগুলো লাগবে সেটা লাগবে। এখন প্রশ্ন হলো, কেন এক বছরই লাগলো? কেন 1 মাস বা 10 দিন 15 দিন হলো না? কারণটা দেখো, আমরা যে আত্মবিবরণী করি এটা কতদিনের জন্য করি? নর্মালি 1 বছরের জন্য। তার হিসাবকালটা কয় বছরের জন্য কাউন্ট করি আমরা? 1 বছর। যদি আমি 1 বছর হিসাবকাল কাউন্ট করি, তখন আমি পণ্যগুলো কি সারা বছরের 1 বছরের হিসাব করে আমি আগাবো। এই জন্য চাহিদাটা কি হয়, পণ্যের যে চাহিদা সেটা কি থাকতে হয়? বার্ষিক থাকতে হয়। কথা বুঝতে পারছি? এতটুকু কথা না বুঝলে বলি। আচ্ছা, এটা ছিল আমাদের এই যে মিতব্যয়ী ফরমায়েশে যে মানে জিনিসটা কি এবং তার ভিতরে কি কি ব্যয় থাকে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আস্তে আস্তে করে কি করবো, ইউকের ফর্মুলার দিকে আমরা যাব। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এবার আসুন, এত লেখা হয়েছে। হুম। আচ্ছা, দ্রুত লেখো। অতই কই লেখছো এগুলো সব? এই নতুন করে অনেক কিছু লিখছে এখানে, দেখছো? নাই লেখা হয়েছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা উপরে এতটুকু মুছে দিই। এবার আসুন, যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে ফর্মুলাটা, যেটা আমাদের মেইনলি পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। আমাদের তো পরীক্ষায় এই এত ডিপ ভিতরে কথাবার্তা সাদা জিজ্ঞেস করে না, করে সাদা বলে ইউকিউ বের করো, ঠিক না? এবার আসো, এই ইউকিউ এর সূত্রটা কি বলতে পারবো? বলো তো কেউ একজন। এই যে মিতব্যয়ী ফরমায়েশের সূত্রটা ছিল, সূত্রটা কিরকম? মিত কি বলে না বলে? হুম। এটার ফর্মুলা কি? √2 a into a into OC ডিভাইড বাই। এখন এই হলো আমাদের ফর্মুলা, মিতব্যয়ী ফরমায়েশ। এখন প্রশ্ন হলো যে এই ফর্মুলাটা কেন এরকম হলো, এটা আমরা লজিকটা বুঝবো নাকি? আমাদের আজকের পড়ালেখার মূল উদ্দেশ্য কি? যে মিতব্যয়ী ফরমায়েশের ফর্মুলাটা এরকম হলো। বইয়ে তো এরকম ফর্মুলা দেওয়া আছে নাকি? বইয়ে ফর্মুলা দেওয়া আছে না, কিন্তু এই বইতে ফর্মুলা কেন এরকম হলো এটা লজিক দেওয়া নেই। এখন প্রশ্ন লজিকটা কেমন জানতে হবে না হবে না? জানতে হবে। এখন খেয়াল করো, এখানে আমাদের কয়টা জিনিস মেইনলি আছে এখানে? এ, ও, সি, এফ, সি, সি। এখন হচ্ছে প্রত্যেকটা নাম বুঝি আগে। এই এ এর মানে হলো অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। কি? অ্যানুয়াল, অ্যানুয়াল, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট। এটা মানে কি? বার্ষিক, বার্ষিক চাহিদা। এখন ওসির মানে কি? অর্ডারিং, অর্ডারিং, এটাকে বলি কি? ফরমায়েশ, ফরমায়েশ ব্যয়। আর সিসি মানে কি? ক্যারিং কস্ট, মানে কি? বহন। এখন ঠান্ডা মাথায় বুঝি, আমরা একটু আগে কি বলছিলাম? যে আমাদের এই বার্ষিক যে চাহিদাটা, এটা আমাদের কি থাকবে? পণ্যের, পণ্যের একক থাকবে। আর পণ্যের এককের মূল্য বুঝছিলাম কি থাকবে? স্থির থাকবে। এবার ঠান্ডা মাথায় চিন্তা করো তো, আমার 1 বছরে, এই 1 বছরে এই পণ্য সে লাগে হইলো আমাদের 10,000 ইউনিট। ধরে নাও 10,000 ইউনিট লাগে আমাদের। এখন এই 10,000 ইউনিটের পার ইউনিটের কস্ট হলো যদি 5 টাকা হয়, কয় টাকা? তাহলে এবার একটু চিন্তা করো তো, আমি এই 10,000 একক চাইলে তো একসাথে অর্ডার করতে পারি নাকি? তাহলে আমার কত টাকা পড়বে? 1,00,000 টাকা। এই তো আলোচনা। এখন আমি একসাথে কিনি অথবা 1,000 1,000 করে কিনি, এই 1,000 1,000 করে 10 বার কিনি, তাও তো আমি এই 1,00,000 টাকাই লাগবে। এখন যদি 2,000 করে কিনি আমরা, 10 টাকা করে দেওয়া লাগবে প্রতি ইউনিটের জন্য। তার মানে আমার ইউনিট যখন ফিক্সড হয়ে গেছে মূল্যটা। আচ্ছা, আয়োজন শেষ। আচ্ছা, খেয়াল করো, তাহলে আমরা বললাম কি 2,000 ইউনিট 10 টাকা করে করি, তাহলে কত হাজার টাকা? এখন ঠান্ডা মাথায় দেখো, আমি একসাথে কিনলে আমাদের কত টাকা খরচ হবে?
আমি যদি এভাবে যদি 1000 করে 10 বার কিনি তাও 1 লাখ টাকা খরচ করবেন। আমি যদি 2000 করে কিনি তাও কিন্তু আমাদের যোগফল 1 লাখ টাকা হবে। তার মানে আমি পণ্য ক্রয় করে কি আমি মূল্য কোনোভাবে কমাইতে পারতেছি? তাহলে মূল্য এখানে আমি কমাইতে পারতেছি না, এতটুকু শিওর। আচ্ছা, এইবার আসো আমাদের ওসি আর সিসি এই দুটো জিনিস বুঝি। অর্ডারিং কস্ট আমরা অর্ডার দিয়ে কিভাবে বলতে পারবো? প্রত্যেকবার অর্ডার দিয়ে কি অনুপাতে অর্ডার দিয়ে বলতে পারবো? যাই না। দেখো আমার 1 বছরে যা লাগবে বার্ষিক চাহিদা, এটাকে আমি প্রত্যেক এই বার্ষিক যদি সপ্তাহ অর্ডার দিব কতগুলা? প্রত্যেকবার অর্ডার দিব কি ইও কিউ অনুযায়ী, মানে এই যে ইও কিউ যতগুলা অতগুলা করে অর্ডার দিব। তাহলে আমি ইও কিউ জানার দরকার নাই, ইও কিউ তো আমি অর্ডার দিব প্রতিবার। আচ্ছা, আমি যদি আমার যদি 10,000 হয় ধরে নাও, আমাদের 1000 10,000 হলো কি বার্ষিক চাহিদা, আমার প্রত্যেকবারের চাহিদা ইও কিউ ধরে নাও কত, ধরে নাও আপাতত 2500। তাহলে আমি কয়বার অর্ডার দিব? আমি 4 বার। এখন প্রত্যেকবার অর্ডারে যদি আমার খরচ হয় 1000 টাকা, তাহলে আমাদের এখানে কত টাকা পাবেন? 4000 টাকা। এতটুকু কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এইবার এতটুকু কথা বুঝলাম না, এবার আরেকটা কথা বুঝো। তাহলে আমার কি ক্যারি করা লাগবে না এটা? হ্যাঁ, ক্যারি করা লাগবে। আচ্ছা, চিন্তা করো তো, আমি যখন ক্যারি করবো এই যে 2500 ইউনিট ক্যারি করবো, তাহলে আমার কি করতে হবে? এটা একটা ক্যারিং কস্ট আছে না নাই? আচ্ছা, এবার দেখো আমি সংখ্যা এখানে কমাইলাম, তাহলে আমার ক্যারিং কস্টটা কি হবে? বেড়ে যাবে। ঠান্ডা মাথায় বুঝো, ধরো এই 2500 ইউনিটের প্রত্যেক ইউনিটের ক্যারিং কস্ট ডেইলি 1 টাকা। কত টাকা? মানে দৈনিক 1 টাকা। তাহলে এবার চিন্তা করো তো, আমি যদি 1 টাকা করে যদি চিন্তা করি, তাহলে ঠান্ডা মাথায় বুঝো, ধরো প্রথম দিন আমার কাছে কতগুলো ইউনিট আছে? 2500। বুঝিও আমাদের কতগুলো ইউনিট আছে? এই 25 ইউনিট প্রতিদিনের জন্য আমার কস্টিং কত টাকা? 1 টাকা। তো ঠান্ডা মাথায় দেখো, আমি দুই ভাবে চিন্তা করতে পারি। একটা হলো যে প্রথম দিন আমাদের কতগুলো ইউনিট আছে, এখন আমি ধরো দৈনিক 1 পিস করে ব্যবহার করি, ধরে নাও আপাতত বোঝার জন্য বললাম, ধরো দৈনিক 1 পিস ব্যবহার করি, তাহলে আমি 1 পিস কয় টাকা ব্যয় করি? 1 টাকা। তাহলে আমি প্রথম দিন এখান থেকে কি করলাম? 2499 পিসের জন্য খরচা হবে কত টাকা? 1 টাকা। মানে আমি উৎপাদনে পাঠাইছি 1 পিস, তাহলে 1 পিস একদিন ছিল, এই জন্য 1 টাকা ব্যয় হয়েছে। তারপরের দিন আমি এখান থেকে আবার 98টা হলো, তার মানে দ্বিতীয় পিস উৎপাদন হয়েছে, তাহলে 2 টাকা। এভাবে করে কি এরপরের দিন আমি আরেকটু উৎপাদনে পাঠাইলাম, তাহলে কত হবে? 97। তাহলে এখানে 3 টাকা। মানে এই যে 97 যেটা ছিল সেটা 3 দিন হোল্ড করছে প্রতিষ্ঠানে, এই জন্য প্রতিদিন তার ব্যয় কত ছিল? 1 টাকা। তাহলে প্রতিদিন 1 টাকা করে 3 দিন হোল্ড করার পরে 3 টাকা হয়েছে। এখন এভাবে করে ধরো আমাদের আবার কমলো 96, তাহলে কত হবে? 4। তারপরে 95 হলে 5। এভাবে করতে পারি। এভাবে করে করে এই যে যেদিন লাস্ট হবে, লাস্ট সেদিনকে আমাদের ব্যয় হবে কত? 4000। এভাবে করে লাস্ট দিন পর্যন্ত যাবে, ঠিক না? এবার দেখো আমি কি প্রতিদিন কি এই যে ব্যয়গুলা কি ইন্ডিভিজুয়াল উৎপাদন যখন করব, এইগুলার কি প্রত্যেকটার ব্যয় আলাদা করে বের করে কি করা সম্ভব? অনেক টাফ বিষয় না? তো এই জন্য আমাদের এই ক্যারিং কস্টটা যখন আমরা করবো, এই ক্যারিং কস্টটা করি গড়ের উপরে। কার উপর করি? গড়। এখন গড়টা কিভাবে করি? আমার ইও কিউ যতগুলো হবে, ইও কিউ এটা গড় করি আমরা। তাহলে এই যে শুরুতে এবং শেষে দুটো সংখ্যা না, সেই সংখ্যাটা কি আমাদের ইও কিউ না? একটু তাহলে আমরা দেখো, এই যে এখানে কত আছে? 1। আর এখানে, তাহলে এই দুইটার যোগফল কি ইও কিউ না? তাহলে এখানে কয়টা সংখ্যা? আমাদের 2টা। তাহলে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কি এখানে আমাদের কি বেরোলো? গড় বেরোলো না? এখন গড় সংখ্যার সাথে কি করি? আমি ক্যারিং কস্ট গুণ করি। তাহলে ইও কিউ কত ছিল আমাদের? 2500 নাকি? আর আমি 2 দিয়ে গুণ করলাম, আর এখানে তো প্রতি ইউনিটে কত টাকা বলছি? 1 টাকা। তাহলে এখানে কত আসেন? 1250 ইন্টু 1, তাহলে কত? তাহলে এই 1250 টাকা আমাদের ক্যারিং কস্ট আসলো। আচ্ছা, এটা তাহলে কি ক্যারিং কস্ট? এটা হলো মোট ক্যারিং কস্ট। এটা কি? টোটাল ক্যারিং কস্ট। আর এখানে 4000 কি? টোটাল অর্ডারিং কস্ট, মানে মোট বহন খরচ, সরি মোট ফরমাইশ বা এটা কি মোট। এতটুকু কথা বুঝছি। এবার দেখো তো, আমি যদি এই পরিমাণটা যদি এরকম করি, দেখো ঠান্ডা মাথায় বুঝো একটু, এখানে কত ছিল? 2500 না? আমি যদি অর্ডারের সংখ্যা বাড়াই, দেখো এখানে 2500 জায়গায় যদি আমি চিন্তা করি যে আমি প্রত্যেকবার 1000 করে দিব, কত করে দিব? তাহলে 1000 পিস যদি আমি অর্ডার করি, না 82 সাথে 10,000, তাহলে 1000 করে অর্ডার দিলে কতবার অর্ডার হবে আমাদের? 10 বার। প্রত্যেকবার অর্ডারের কস্ট কত টাকা? 1000 টাকা। তো টোটাল কত কত টাকা খরচ হবে আমাদের অর্ডারিং কস্ট? তার মানে এখানে দেখো অর্ডারের সংখ্যা বাড়ার সাথে সাথে কি হলো? অর্ডারিং কস্ট বেড়ে গেল না? কিন্তু দেখো ক্যারিং কস্টটা কিন্তু আমাদের কমে যাবে। কিভাবে? দেখো
আমি এখানে কতগুলা ক্যারি করব বলো? ইউ কিউ কত ছিল আমাদের? তাহলে এখানে ইউ কিউ কত আমাদের? 10,000, সরি 10,000 না তো, ইউ কিউ হলো 2,500। এখন এখানে আমার দেখো খেয়াল করো, এখানে 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 কত ছিল ইউ কিউ? 1,000। তাহলে এখানে 1,000 ডিভাইড বাই 2 ইনটু এখানে কত ছিল? একক প্রতি ব্যয় 1 টাকা। তাহলে এখানে দেখো ভাগ করলে কত আসে? 500 ইনটু 1, তাহলে কত টাকা আসে? তো দেখো এখানে 500 টাকা, তাহলে ব্যয়টা কি কমছে না? তার মানে একটু যদি খেয়াল করো এখানে কি হইতেছে, যে আমাদের ফরম্যাটের সংখ্যা যদি কি হয় কম হয় তাহলে ক্যারিং কস্ট বেশি হয়, আবার ফরম্যাটের সংখ্যা যদি বেশি হয় তাহলে ক্যারিং কস্ট কি হয়? তাহলে এখন তাহলে এরকম যদি ফ্লাকচুয়েট হয় এটা তো ফিক্সড, কিন্তু এটা কি হইতেছে? ফ্লাকচুয়েট হইতেছে না, চেঞ্জ হইতেছে না প্রতিনিয়ত। যদি চেঞ্জ হয় তাহলে এটাকে যদি কোনোভাবে আমরা এরকম করতে পারি, এর মোট ব্যয় কি বললাম? এর মোট ব্যয় মানে এই যে ফরমায়েশ, কি বললাম? মোট ফরমায়েশ ব্যয় এর সমান যদি কি হয়? মোট বহন খরচ হয়, মোট বহন খরচ হয়, তখন কি হবে? ব্যয়টা সর্বনিম্ন হবে। এতটুকু কথা বুঝতে পারছি? মানে যদি আমাদের এটা কম হয় তো এই আমাদের এই যে ক্যারিং কস্ট কি হয়ে যায়? বেশি হয়ে যায়। আবার ক্যারিং কস্ট কম হলে কি হয়ে যায়? অর্ডারিং কস্ট বেশি হয়ে যায়। তাহলে এর জন্য যদি কোনো কারণে কি করতে পারি? আমরা ইকুয়াল করতে পারি, সমান করতে পারি, তাহলে এর ব্যয়টা আমরা ইউকিউটা খুঁজে পাবো। এতটুকু কথা বুঝছি? এবার আসলে লজিকটা বুঝি, এই যে কথাগুলো বললাম এটা মাইন্ডটা বুঝি, দেখো এটা মুছে দিই। আসো এবার একটু বুঝি এই ফর্মুলাটা হওয়ার পিছনে কারণ। এতটুকু কথা তো বুঝতে পারলাম যে আমাদের একক প্রতি, আচ্ছা খেয়াল করো কি বললাম? মোট ফরমায়েশ, মোট ফরমায়েশ ব্যয় টোটাল অর্ডারিং কস্ট ইকুয়াল টু মোট বহন খরচ টোটাল ক্যারিং কস্ট। এই দুইটা যদি আমাদের কি হয়? ইকুয়াল হয়, মানে সমান হয়, তাহলে আমাদের কি হবে? ইওকিউ আমরা খুঁজে পাবো। কারণ কি? আমাদের এখানে বার্ষিক রিকোয়ারমেন্ট তো ফিক্সড, এটা তো চেঞ্জ হইতেছে না, এর ব্যয়ও চেঞ্জ হইতেছে না। তাহলে ব্যয় চেঞ্জ হইতেছে কার? ব্যয়টা চেঞ্জ হবে, ওসি আর সিসি চেঞ্জ হয়। তাহলে এই দুটো যদি কোনো কারণে আমি সেম আনতে পারি তাহলে আমার ব্যয়টা সর্বনিম্ন হবে। এবার দেখো এই মোট বহন, মোট ফরমাইশ ব্যয়টা কিভাবে বের করছি আমরা? খেয়াল করো তো, আমরা বুঝলাম বার্ষিক চাহিদা ডিভাইড বাই কি ছিল? ইও কিউ। এখন ইও কিউ মানি আমি বের করতেছি, কিন্তু ইও কিউ ছাড়া তো আমি বার্ষিক কতবার ফরমাইশ দিব সেটা জানতে পারবো? জানার কোনো উপায় নাই। তাহলে ইও কিউ দিয়ে ভাগ করি তাহলে আমি কতবার ফরমাইশ পাবো সেটা জানতে পারছি। তাহলে এতটুকু যদি ভাগ করি তাহলে কি পাবো? ফরমাইশ, ফরমাইশ সংখ্যা। আর এর সাথে যদি আমি কি করি? অর্ডারিং কস্ট কি করি? গুণ করি, মানে একক প্রতি ফরমায়েশ, ফরমায়েশ ব্যয় যদি কি করি? গুণ করি, তাহলে আমরা পাবো কি? মোট, মোট বহন খরচ। এতটুকু কথা বুঝতে পারছি? তাহলে এটা আমি আপাতত মুছে দিই, কারণ আমাদের এগুলি এখন আপনার দরকার নেই। তাহলে এবার দেখো এতটুকু কথা বুঝতে পারছি কিভাবে হলো। এবার দেখো আমি যদি ইও কিউ কে, কারণ ইও কিউ এর প্রত্যেকটা ইউনিটের মানে ক্যারিং কস্ট কি হবে? ভিন্ন হবে, কারণ আমি উৎপাদন প্রতিনিয়ত করব, তার ক্যারিং কস্ট কি হবে? চেঞ্জ হবে প্রতিনিয়ত। তো প্রতিনিয়ত চেঞ্জ হয়, এই চেঞ্জ করতে গেলে আমার তো প্রতিদিনের ব্যয় আলাদা করে বের করা টাফ। এই জন্য আমরা মিড পয়েন্টে নিয়ে আসলাম, এই জন্য কি করলাম? এটাকে গড় করলাম, এই ব্যয়টাকে কি করলাম? গড়। তাহলে এটাকে আমরা বলি কি? গড়। গড় কি? বহন। এটা কি করবো আমরা? গড় বহন। এর সাথে কি করবো আমরা? বহন খরচ গুণ করলে কি করবো আমরা? মোট বহন খরচ হবে। তাহলে এখানে কি করতেছি? ক্যারিং কস্ট। কথা কি বুঝতে পারলাম? এখন দেখো খেয়াল করে, এতটুকু কথা বুঝতে পারছি? তাহলে এই এতটুকু গুণ করলে আমাদের কি পাবো? মোট ফরমাইশ ব্যয়। আর এতটুকু করলে কি পাবো? মোট। এখন দেখো আমরা কি এটা কিভাবে লিখতে পারি? এ ইনটু, কারণ এর নিচে তো ওয়ান আছে ঠিক না? তাহলে এটা কি এভাবে লিখতে পারি না আমরা? দেখো তো, লিখতে পারি? আচ্ছা, এখন এইটাকেও কি আমরা, এর নিচে ওয়ান আছে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? টু ইনটু কি? ইও কিউ ইনটু সিসি লিখতে পারি? আচ্ছা লিখতে পারি, ভেরি গুড। এবার দেখো তো আমরা এটাকে কি করতে পারি? আর গুণ করতে পারি। তাহলে আর গুণ যদি করি তাহলে এখানে দেখো ইও কিউ একটা আছে, এখানে কিউ কয়টা আছে? তাহলে এখন এখানে কি আছে? এটা যদি টু এ পাশে নিয়ে টু এ অসীম, আর এখানে ইউ কিউ একটা, এখানে ইউ কিউ একটা, কয়টা আছে?
তাহলে এটা বেজ একবার লিখে 2 পাওয়ার লিখতে পারি না? পারি। আর এটা কি করতে পারি আমরা? সিসি গুণ করতে পারি। এতটুকু কথা বুঝতে পারছি? এই খেয়াল করো। তাহলে এখন এখানে এতটুকু বুঝতে পারছি আমরা সম্পূর্ণ। তাহলে আমরা কি বাই করবো? ইও কিউ। তাহলে বোথ সাইড কি করলাম? এক্সচেঞ্জ করতে পারি আমরা। তাহলে এখানে কি লিখবো? ইও কিউ স্কয়ার টু দি ইনটু কিউ সিসি, আর এটা 2 ইনটু এ ইনটু ওসি। এবার দেখো এই আমাদের ইও কিউ বের করবো, ঠিক না? সিসি দরকার আছে। সিসি এখানে কি আকার আছে? গুণ আকার। এবার চলে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি? 2 ইনটু এ ইনটু ওসি ডিভাইড বাই সিসি। এতটুকু বুঝতে পারছি? না বুঝলে বলি। আচ্ছা ঠিক আছে। এবার এখানে কি আছে? ইও কিউ স্কয়ার। এখন ইও কিউ যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? রুট ওভার হবে। আমরা রুট ওভার না করে অন্য কিছু করতে পারি। কিরকম? আমি যদি রুট ওভার না করতাম তাহলে এভাবে লিখতে পারতাম। কিরকম দেখো, এভাবে লিখলেও অ্যান্সার সেমই আসবে। মানে এইখানে এই পাওয়ারটাকে এই পাশে যদি পাঠিয়ে দেই, পাওয়ার আগে রাখতে পারি, তখন এই পাওয়ারের নিচে কি আছে? 1 আছে। এই 1টা চলে যাবে উপরে, আর নিচে কি আসবে? 2 আসবে। এইভাবে করলেও কিন্তু ইও কিউ মানটাই আসবে। কথা কি বোঝা গেল? কিন্তু আমাদের সকল পাঠ্যবইতে কি করা আছে? এই টু দি পাওয়ারটাকে এই পাশে পাঠিয়ে কি করছে? রুট ওভার করছে। এর জন্য আমরা কি লিখতে পারি? ইও কিউ ইনটু রুট ওভার 2 ইনটু এ ইনটু ওসি ডিভাইড বাই সিসি। দেখো এই ইও কিউ এর যে ফর্মুলাটা, এটা লজিক কি ক্লিয়ার? তার মানে আমাদের এই যে কনসেপ্ট আর লজিক কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ইও কিউ এর যে লজিক্যাল কনসেপ্ট, এটা কি পুরোটা ক্লিয়ার ফর্মুলার? হয় না? খেয়াল করো। তাহলে মিতভাই ফরমায়েশের যে পরিমাণ ইও কিউ, যে এই ফর্মুলাটা কেন এরকম হয়, এর পুরো লজিকটা কি ক্লিয়ার? না বুঝলে বলতে পারি। আচ্ছা ঠিক আছে, আসো আমরা একটা দুটা ম্যাথ দিয়ে বুঝি একটু ম্যাথগুলা। সবাই শীটে আসো। শীটের 21 নম্বর অঙ্কটা দেখো। এটা বুঝে দিলাম আমরা, বুঝছো না? আচ্ছা এবার 21 নম্বর, শীটের 21 নম্বর ম্যাথটা দেখো। দেখো শীটের 21 নম্বর ম্যাথটা আমাদের কি বলছেন? এখানে বলছে যে কুপার বেকারি বছরে 30,000 মাল ব্যবহার করে। তার মানে এটা কি বার্ষিক চাহিদা না? তো বলছে না বার্ষিক। আমাদের যদি বার্ষিক দেওয়া আছে তাহলে বার্ষিক বের করে নিতে হবে, ঠিক না? তাহলে এখানে নেবো কি? বার্ষিক, বার্ষিক চাহিদা। বার্ষিক চাহিদা কি আমাদের কতগুলো? 30,000 একক, 30,000 একক। তারপরে দেখো ফরমায়েশ প্রতি ব্যয়, ফরমায়েশ, ফরমায়েশ প্রতি, ফরমায়েশ প্রতি ব্যয়, এটাকে আমরা কি বলি? ও সি। কত টাকা আছে আমাদের? 20 টাকা। তারপর দেখো প্রতি একক মালের বহন খরচ, প্রতি একক মালের বহন খরচ। এই বহন খরচকে আমরা কি বলি? ক্যারিং খরচ, ক্যারিং কস্ট। কত টাকা? 2 টাকা। এরপরে কি বের করবো আমরা? মিতব্যয়ী, মিতব্যয়ী ফরমায়েশের, ফরমায়েশের, ফরমায়েশের পরিমাণ, এটাকে আমরা কি বলি? ইও কিউ ইকুয়ালস টু হোয়াট। এত কথা বুঝতে পারছি? আচ্ছা এইবার দেখো তাহলে আমরা কি করবো? কনসেপ্ট অ্যাপ্লাই করবো নাকি? মিতব্যয়ী ফরমায়েশের ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে আমরা জানি মিতব্যয়ী ফরমায়েশের, মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ ইও কিউ ইকুয়ালস টু রুট ওভার 2 ইনটু এ ইনটু ওসি ডিভাইড বাই। আশা করি এই কনসেপ্টগুলো পুরো লজিক বুঝতে পারছি সূত্রের। আচ্ছা এবার আসো, এখানে জাস্ট কি করবো? এই মানগুলো বসায় করে ফেলবো। তাহলে এখানে কি আছে? 2 এর মান কত আছে আমাদের? 30,000। আর এখানে অর্ডারিং কস্ট কত আছে? 20 টাকা। আর ক্যারিং কস্ট কত আছে? তাহলে এখন গুণ করলে কত আসে? 12 লক্ষ। 12 লক্ষকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত? 6 লক্ষ। 775।
তার মানে কি এই কোম্পানি যদি কুপার্স কোম্পানি যদি 30,000 একক সারা বছর লাগবে, প্রত্যেকবার যদি সে 775 করে একক যদি সে অর্ডার করে, তাহলে তার ব্যয় সর্বনিম্ন হবে। এতটুকু কথা বুঝছি। এইবার আসো আমরা ফর্মুলায় একটু খেয়াল করো। আমরা ফর্মুলার লজিক বলছিলাম, কি বলছিলাম যে ইও কিউব যখন কখন আসবে, বলছিলাম মোট ফরমাইশ ব্যয় এবং মোট বহন খরচ যখন সমান হবে। এটা প্রমাণটা দেখা লাগবে না? একটু প্রমাণ দেখি, আসো এখানে একটু প্রমাণটা দেখি, খেয়াল করো। এখানে কি ছিল, বার্ষিক চাহিদা ডিভাইড বাই ইও কিউ ইন্টু ওসি ইকুয়ালস টু ইও কিউ ডিভাইড বাই 2 ইন্টু সিসি। এখন দেখো এখানে এ কত ছিল, 30,000, ইউ কিউ কত 775 ইন্টু ওসি কত আছে আমাদের 20 টাকা, ইও কিউ কত আছে 775 ডিভাইড বাই 2 ইন্টু 2 টাকা না, 2 টাকা। এখন এখানে ভাগ করলে কত আসে বলো তো আমাকে, এই যে 30,000 ডিভাইড বাই 775 কত আসে, 38.709 ইন্টু 20 কত আসে বলতো, কেমনে 38.73 3 শূন্য, আমি তো বলতেছি ভুল হইতেছে এখানে, দেখেন 38.7096 ইন্টু 20 কত আসে, 700। আচ্ছা এটা টাকা। এখন এটাকে ভাগ করে কত আসে, ভাগ করা তো করে 2 2 কাটা তো, তাহলে এখানে 775 টাকা। তো দেখো তো মোট মোট বহন খরচ, মোট বহন খরচ ইকুয়াল টু কি, মোট ফরমায়েশ ব্যয় এক হয়েছে না, হয় নাই? হ্যাঁ, আমরা লজিকটা বুঝতে পারছি যে কনসেপ্টটা যে আবিষ্কার হলো, আমরা করলাম লজিকটা যে বুঝাইলাম, এই লজিকের উত্তরটা এখানে কি বুঝতে পারছেন না? আচ্ছা তাহলে আমরা 21 নম্বর ক্লিয়ার নাকি? আচ্ছা এবার আসো আমরা অঙ্ক করব 22 নম্বরটা দেখো, এই 22 নম্বরটা দেখো, 22 নম্বরটা আমাদের কি বলছেন, 22 আল আফরোজ লিমিটেড পণ্যের মাসিক চাহিদা, দেখো মাসিক চাহিদা বলছেন এখানে, তাহলে এটা কি করতে হবে, বার্ষিক বানাইতে হবে নাকি? তাহলে এখানে বার্ষিক চাহিদা এ ইকুয়াল টু মাসিক চাহিদা ইন্টু 12 মাস। তাহলে এক মাসে কতগুলো লাগবে, 10,000 একক। এটা তাহলে 12 মাসে কত লাগবে, 1,20,000 একক। এবার দেখো আমাদের কি আছে, একক প্রতি, আচ্ছা এখানে দেখো এরপরে বলছে একক প্রতি পণ্যের মূল্য 30 টাকা, একক প্রতি ফরমাইশ ব্যয় 100 টাকা। তাহলে একক প্রতি ফরমায়েশ ব্যয়, এটাকে আমরা কি বলি, অর্ডারিং কস্ট, কত 100 টাকা। এরপর বলছে কি একক প্রতি বহন খরচ পণ্যের মূল্যের 35%, তার মানে পণ্যের মূল্য 30 টাকা, 30 টাকার 35%, তাহলে এখানে কি লিখবো, একক প্রতি বহন খরচ ক্যারিং কস্ট। এখানে কি পণ্যের মূল্য ছিল কত টাকা, 30 টাকা ইন্টু 3 35%, তাহলে কত আসে 10.5 টাকা। এই পর্যন্ত বুঝতে পারছেন? আচ্ছা তাহলে এখন আমাদের কি বাই করতে বলছে, মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ ই ও কিউ ইকুয়াল টু হোয়াট। এখন কি লিখবো তাহলে আমরা আমরা জানি মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ ই ও কিউ
ইউ কিউ ইজ ইকুয়ালস টু রুট ওভার 2 ইন্টু এ ইন্টু ও সি ডিভাইড বাই সিসি। তাহলে এখানে দেখো 2 ইন্টু এর মান কত আছে আমাদের এখানে 1,20,000 1,20,000 একক ইন্টু ওসি। ওসি কত আছে 100, সিসি কত আছে 10.5। এখন রুট একসাথে করে ফেলো অ্যান্সার। হুম 1,512 একক নাকি? এটা ক্যালকুলেশন করতে পারবাই। এবার আসো, এটা ছিল আমাদের 22-এর প্রথম আলোচনা। সেকেন্ড আরেকটা জিনিস চাইছে, কি চাইছে সেকেন্ডে? 2 নম্বরে চাইছে কি করণীয়, যে বার্ষিক ফরমায়েশের সংখ্যা বের করো। বার্ষিক ফরমায়েশ, তো বার্ষিক ফরমায়েশ কিভাবে পাবো আমরা? বার্ষিক চাহিদা ডিভাইড বাই কি, এক বছরে প্রতিবার কতগুলো অর্ডার দিব, ঠিক না? তাহলে এখানে আমরা ইউকিউ ভাগ করলে কি পাবো, এক বছরে কতগুলো অর্ডার দিব। তাহলে এখন এখানে বার্ষিক চাহিদা কত ছিল আমাদের, 1,20,000 ডিভাইড বাই 1,512, তাহলে কত আসে 79 বার। ক্লিয়ার? এতটুকু না বুঝলে বলি। আচ্ছা, তাহলে এবার আমরা অঙ্ক 23 নম্বর অঙ্কটা কি আমাদের 21 আর 22-এর মতনই, লাস্ট ম্যাথ 24 নম্বরটা বুঝাই দিই, তাহলে আমাদের ইউকিউর মোটামুটি ম্যাথ বুঝে যাবে আমাদের। আসো। আচ্ছা, এবার আসো আমরা অঙ্ক নাম্বার করব কত, 24। 24-এ দেখো কি কি বলছে আমাদের। আচ্ছা, 24 নম্বর ম্যাথটা করবো আমরা এখন। কি কি বলছে দেখো। প্রথমে বলছে, প্রথম রিকোয়ারমেন্ট বলছে কি, মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয় করো। তাহলে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ বের করার জন্য কি বলা আছে, আরসিসি লিমিটেড প্রতি 3 মাসে 5,000 একক ক্রয় করে। কতগুলো ক্রয় করেন? 5,000 একক ক্রয় করে। তাহলে তার এখানে দেখো, এখানে বার্ষিক বার্ষিক চাহিদা এ ইকুয়াল টু, দেখো 3 মাসে কতগুলো লাগে, 3 মাসের 3 মাসের চাহিদা ইন্টু 4। কারণ 3 মাস ইন্টু 12 গুণ করলে কি 12 মাসে যাইতে হয়, তাহলে 3 মাস ইন্টু 4 করলে কি 12 মাস আসে। তাহলে 3 মাসে লাগে কতগুলা, 5,000 একক। তাহলে 4 দিয়ে গুণ করলে কত হবে, 20,000 একক। এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখো একক প্রতি ক্রয় মূল্য কত দেওয়া আছে, 40 টাকা। একক প্রতি ফরমায়েশ ব্যয় কত দেওয়া আছে, একক প্রতি ফরমায়েশ ব্যয় কত দেওয়া আছে, 10 টাকা। একক প্রতি বহন খরচ ক্যারিং কস্ট কত আছে আমাদের, বলছে বহন খরচের পরিমাণ 10%। কার 10%, ক্রয় মূল্য 10%, মানে প্রতি এককের মূল্য কত 40 টাকা, এর 10% মানে কি 4। এতটুকু বুঝতে পারছেন? তাহলে আমাদের এখন কি বের করতে হবে, মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ ই ও কিউ ইকুয়াল টু হয়। এখন দেখো আমরা কি এটা কি নিজেরা পারবো? হ্যাঁ, নিজেরা পারা যাবে। কত সেটা অ্যান্সারটা লাস্ট টাইম কত আছে, 300, কত বলো, 370, 316 একক। এটা ক্যালকুলেশন করলে 316 একক আসবে। এতটুকু বুঝতে পারছেন? বলো, আমরা অ্যাকাউন্ট শুরু করবো এরপরে। ঠিক আছে, এখানে কোনো প্রবলেম আছে তোমার? আচ্ছা, এরপর দেখো মোট বহন খরচ আর মোট ফরমায়েশ নাকি। এখন দেখো
মোট বহন খরচ, এটাকে আমরা বলি কি টোটাল ক্যারিং কস্ট। তাহলে এটা কিভাবে বের করবো? ইও কিউ ডিভাইড বাই 2 ইনটু কি সিসি। তাহলে ইও কিউ কত? 316 একক। 316 একক ইনটু 2 ইনটু কি ক্যারিং কস্ট কত টাকা করে? 4 টাকা। তো 4 টাকা করে গুণ করবো তো কত আসে? 600। তো 632 টাকা কি আমাদের মোট বহন খরচ। 3 নম্বরে কি চলছে আমাদের? মোট, হ্যাঁ মোট ফরমায়েশ ব্যয়, মোট ফরমায়েশ টিওসি ইকুয়ালস টু এ ডিভাইড বাই ইও কিউ। এগুলো সব আমরা ব্যাখ্যা করে বুঝেছি একটু আগে। এখানে কি করব? অর্ডারিং কস্ট। এ কত আছে আমাদের? এই যে এখানে 20,000। তাহলে 20,000 একক ডিভাইড বাই 316 ইন্টু 10, 600। ওই টাইপিং এ মিস্টেক আছে, এতই বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা তাহলে আমাদের ইও কিউ যে কনসেপ্ট গুলো ছিল, ইও কিউ দুইটা আলোচনা এখানে লাগছে আমাদের। একটা হলো আমরা ইও কিউ শিখছি, একটা হলো মোট ফরমাইশ ব্যয় শিখছি, একটা হলো কি মোট বহন খরচ শিখছি। পরবর্তীতে আমরা শিখবো কি এর সাথে রিলেটেড আরো যেগুলো আছে, সর্বোচ্চ মজুদ, পূর্ণ ফরমাইশ স্তর, সর্বনিম্ন স্তর, এগুলি নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করবো।